সংস্কার করবেন। আমি একটু আগে বলেছি ওনারা এই সংস্কারের যে প্রেক্ষাপট তৈরি করেছেন সেটা অনেকটা মিথ্যাচার। সেটাকে কোনোভাবেই স্টেক হোল্ডারদের আবেদন বা মতামতকে উপেক্ষা করে, বিবেচনা না করে উপেক্ষা করে তারা এই ফার্ম জনগণত্ব পুনর্মূল্যায়ন করার জন্য সুপারিশ করছে এবং সেই সুপারিশ অনুযায়ী উপদেষ্টা পরিষদ সেটা অনুমোদন করবে। এখন এই যে সুপারিশ কারা করছেন, সুপারিশ যারা করছেন যে কর্তৃপক্ষ, তারাই আবার ঢাকা শহরের বাসযোগ্যতা নিয়ে গত 6 মাস ধরে বিভিন্ন রকম সভা সেমিনার করে বেড়াচ্ছে। এখন যে কর্তৃপক্ষ যা কাজ এই ঢাকা শহরকে এই বাসযোগ্য করার জন্য একটা রেগুলেটরি বডি হিসেবে কাজ করা, সেই কর্তৃপক্ষই অফিস আদালতের বিল্ডিং এর ভবনে যখন এই ব্যবসায়িক প্রতিষ্ঠান মার্কেট হয়ে রাস্তায় মানে জনগণের জন্য একটা মানব সৃষ্ট দুর্যোগ সৃষ্টি করে, সেখানে কালক্ষেপণ না করে তারা কিভাবে একটা বিশেষ গোষ্ঠী স্বার্থ বিবেচনার জন্য এই বিধিমালা সংশোধন করে, সেটাই আমাদের প্রশ্ন। এবং এই বিধিমালা সংশোধনের জন্য যে প্রস্তুতি এবং যে ধরনের তাদের যে প্রস্তুতি ছাড়া যে ধরনের বিশ্লেষণ, সেটা আমাদেরকে আহত করে। এবং আমরা এটা অবাক হয়ে দেখি যে ঢাকা, যে বর্তমানে ঢাকা, যেটা ঢাকা এখনই তার মানে চাপ সহন করতে পারছে না, সেইখানে বর্তমানে সেই এলাকাগুলো তারা কিভাবে তারা ইয়ে করছে। আমি বিশেষ করে বলতে চাই মোহাম্মদপুর এলাকা, ধানমন্ডি এলাকা, এই এলাকাগুলোতে আমাদের বর্তমানে যে পপুলেশন পার একর আছে, ধানমন্ডিতে বর্তমানে পিপি আছে প্রায় 220, যেটা সাদেক ভাই বললো কলকাতায় আছে 160, নিউ ইয়র্ক আছে 45, বিভিন্ন দেশের কথা বাদ দিলাম, সব 100 নিচে, 97 প্রায় 100। সেখানে আমাদের এক্সিস্টিং ধানমন্ডিতে 220, যেখানে আমরা এই বর্তমানে যে বিধিমালা 2008-এ চলছিল, সেই বিধিমালায় আমরা ওইখানে 1 বিঘা জায়গায় 40টা ফ্ল্যাটের একটা ভবন দেখতে পারতাম, যেটা আগে সাধারণত দোতলা হতো, তারপরে 6 তলায় 20টা ফ্যামিলি হতো। সেইটা এখন প্রস্তাব করছে সেখানে প্রায় হতে পারবে 60টা ফ্ল্যাট। আলটিমেটলি যেটা বলছিল যে আমরা যে এই স্ট্রাকচারিং এর যে রিফ্রেম করেছি, প্রফেসর গফুর বললো, সেই জিনিসটা কিন্তু আবার আসতেছে, সেটা আমাদের অর্থনীতির জন্য ভয়াবহ, পরিবেশের জন্য ভয়াবহ, প্রতিবেশের জন্য ভয়াবহ। এবং আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে যারা পরিবেশের এবং প্রতিবেশের কথা দোহাই বলে বিভিন্ন টক শোতে গলা ফাটিয়ে ফেলে, তারাই দেখি এই বিধিমালার এই সংশোধনীর সাথে এখন তারা একমত হচ্ছে। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে দেখতে হবে এই বিশেষ গোষ্ঠী স্বার্থ আসলে কাদের জন্য, কি কারণে হচ্ছে। আমি এখানে আসলে বলতে চাই যে কর্তৃপক্ষ যারা সুপারিশ করছে তারা আসলে তাদের ভূমিকা নিয়ে কাজ করবেন। এই ঢাকার বাসযোগ্যতার আহ্বানের জন্য বিশেষ এই আমাদের ডিটেইল ইনঅ্যাপ্লাইড বিশদ অঞ্চল পরিকল্পনায় যে প্রস্তাবগুলো আছে, সেখানে সংশোধনের জন্য আপনারা যারা পেশাজীবীদের নিয়ে সভা করে যে প্রস্তাবটা তৈরি করেছেন, সেটার উপরে কাজ করুন। কিন্তু সেটার উপরে নতুন করে আবার যে আপনারা সংশোধন করছেন, সেটা কিন্তু জনজীবনে এবং আমাদের ঢাকা শহরের ভবিষ্যতে কিন্তু আরো ভালো পরিবেশ আনবে না, আরো খারাপ অবস্থার দিকে নিয়ে যাবে। আমরা যদি দেখি, আমার জন্ম ঢাকায়, আমি 51 বছর ধরে ঢাকায় আছি, আমি চোখ বন্ধ করলে দেখতে পাই আমি আগে পাবলিক ট্রান্সপোর্টে বেশি চলাফেরা করতাম, আমার স্কুল কলেজ সেই সময়গুলোতে আমরা সেই যাতায়াত আগে আমি বিশেষ করে পুরান ঢাকায় থাকতাম, ইত্তেফাক থেকে ফার্মগেট যখন যেতাম 18 থেকে 20 মিনিট আমি বাসে চলে যেতে পারতাম। সেই জায়গায় এখন আমরা 2 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে। কেন? কারণটা কি? আসলে সমস্যাটা কি? যেটা আমাদের সভাপতি সাহেব আরো অন্যান্য বক্তা বললেন, আমার যে চাপ সহন করার ক্ষমতা, সেই জায়গায় আমি নতুন করে আবার যেটা বললাম এই বিধিমালা সংশোধনের কারণে আমি ইনজেক্ট করছি। আগের যেখানে ছিল 1.75, সেখানে আমি 3 প্রস্তাব করছি। কিন্তু আমাদের যে কর্তৃপক্ষ যে এই যে ঢাকা শহরের নতুন জনসংখ্যার চাপ ধারণ করার জন্য আমরা পূর্বাঞ্চলে যে বিশাল এলাকা, 25 বছরের আগে আপনি 11,000 একরের উপর একটা বিশাল এলাকা তৈরি করছে পূর্বাঞ্চল, সেটাকে কিন্তু আমি সেভাবে ডেভেলপ করছি না। এই পলিসিগত দুর্বলতার কারণে আমি ঢাকার যে জায়গায় সেন্টার ঢাকা, যেখানে জনসংখ্যা অতিরিক্ত, সেই জায়গায় কিন্তু আমরা নতুন করে ইনজেক্ট করছি। সুতরাং সরকারের আসলে দায়িত্বরত যারা আছে, তারা আসলে তাদের দায়িত্ব নিয়ে, যেহেতু তাদের জবাবদিহিতা নাই, সেই কারণে তারা এই ব্যাপারটা আসলে বিবেচনা আনছে না। কিন্তু আমি যেটা বলছি, এই দপ্তরগুলোর দায়িত্ব জবাবদিহিতা বাড়াতে হবে এবং যারা যারা আছেন এদের জবাবদিহিতা আনতে হবে। এবং ঢাকা শহরে বিশাল অঞ্চল যেখানে আছে, সেইখানে আমাদের আবাসন ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তাহলে দেখবেন, আমি আবাসন ব্যবসায়ীদের ঢালাওভাবে দোষ দিতে চাই না, তারা
তাদের সুবিধা ব্যবসা করার জন্য প্রফিটের চাবেই। এখন তারা যদি আগে বলা হতো কামান চেলে পিস্তল দেয়, এখন পিস্তল চাইতে গিয়ে তাদেরকে AK-47 দিয়ে দিচ্ছে। এই সরকারের এই ধরনের তোষামোদী এই পলিসিগুলো থেকে বেরোতে হবে। এবং আমরা শুধু অবাক হই যে বিপ্লবী সরকারের মধ্যে আমাদের যে প্রত্যাশা ছিল, এই প্রত্যাশার জায়গায় তারা যদি এই ধরনের অনুমোদনের মাধ্যমে সেটা ঢাকা শহরের বাকযোগ্যতা আরো ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাহলে এটা আমাদের জন্য আসলে কি বলবো, পরিতাপের বিষয় ছাড়া কিছু হতে পারে না।